কোটা আন্দোলনের ৫ সমন্বয়ক পুলিশি হেফাজতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহিংসতায় সম্পৃক্ততা পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। খেলাপি ঋণ সহ তথ্যের অস্বচ্ছতায় ঝুঁকিতে অর্থনীতি, অভিমত বিশ্লেষকদের। কমে যাচ্ছে বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়কারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রাতে ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা দিন দিন উন্নতি হচ্ছে, কারফিউর সময় ক্রমান্বয়ে আরও কমিয়ে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়কারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আসাদুজ্জামান খান শিক্ষার্থীদের প্রতি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, যারা আন্দোলন করেছে এবং যারা আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউই দায় এড়াতে পারে না। সাংবাদিকরা কিভাবে সালানত হানি করেছিল, কিভাবে তাকে এটা বাতিল করে দেওয়া হলো রায়ের মাধ্যমে, তারপরে এই বর্বরতা কেন? এটাই আজকে জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে রাজধানী সহ আশপাশের ৪টি জেলায়। কারফিউ শিথিল থাকায় রবিবার সকাল থেকে রাজধানীতে জনজীবন স্বাভাবিক রয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে অফিস খোলায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে রয়েছে যানবাহনের চাপ। ১১ ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছে নানান কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা হওয়ায় রাস্তায় রয়েছে অফিসগামীদের ভিড়। রাজধানীতে রয়েছে গণপরিবহনের চাপ। মেট্রো রেল না চলায় ভিড় বেড়েছে। গন্তব্যে যেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ সহ অর্থনীতিতে তথ্য আড়ালের চেষ্টা দেশের অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে গেছে। তথ্যের অস্বচ্ছতা বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। গোলাম ময়নুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, মার্চ মাস পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১,৮২,২৯৫ কোটি টাকা। যদিও বিশ্লেষকদের মতে এই সংখ্যা ৪.৫ লাখ কোটি টাকার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের মধ্যে অমিলও সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে। আর্থিক খাতে সবচেয়ে বেশি আছে এই রাগঢাকটা, যেটাকে উইন্ডো ড্রেসিং বলা হয়। এটার মাধ্যমে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটকে আমরা 1/3 দেখাচ্ছি, আমরা প্রফিটকে বাড়িয়ে দেখাচ্ছি। এগুলো তো হচ্ছে আর্থিক খাত, পুরো আর্থিক খাতেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। সরকারের বিভিন্ন অন্য তথ্যগুলো যখন রাজনীতিবিদরা এটাকে অ্যাপ্রুভ করে, তখনই একটা প্রশ্ন চলে আসে, কেন? এটা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমার সিপিআই বের হবে, সিপিআই বিবিএস রিলিজ করে দেবে। এখানে কোনো মন্ত্রীর সিগনেচারের দরকার হয় না, কিন্তু বাংলাদেশে দরকার হয়, পৃথিবীর অন্য কোনো দেশে লাগে না। সাম্প্রতিক সময় হয়তো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে এনবিআর বা বাংলাদেশ ব্যাংকের তথ্যের আমরা পার্থক্য দেখেছি। এটা কিন্তু আমরা ৫-৭ বছর ধরেই কিন্তু আমরা এটাকে হাইলাইট করেছিলাম যে এই ধরনের একটা পার্থক্য হচ্ছে। এখন আমার যেই এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও যে আমি সক্ষমতা আমি দেখিয়েছি আমার রপ্তানির যেই ধরনের মানদণ্ড দেখিয়ে, সেগুলোও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এইটার কারণে আমার যে জিডিপির যেই হিসাব করা হচ্ছে, সেগুলোও কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যেই ঋণ খেলাপির হিসাবও এখন আমরা বলি যে যেটা আছে, সেইটা আমরা অনেক সময় বলি যে এটাকে কমিয়ে দেখানো হচ্ছে। ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে এটা কমিয়েছে। খেলাপি ঋণের কারণে অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না ব্যাংকগুলো। এ অবস্থায় বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে যাওয়া অর্থনীতির জন্য উদ্বেগ বলছেন বিশ্লেষকরা। কান্ট্রি রেটিং তো আমাদের অলরেডি কমে গেছে, এবং যদি আমরা আমাদের ইন্ডিকেটরসগুলোকে ভালো না করতে পারি, যেমন কিছু কিছু ইন্ডিকেটর, যেমন যেখানে অস্বচ্ছতা ছিল, যেমন রিজার্ভ লেভেলটা বাড়িয়ে দেখানো হচ্ছিল, এখন তো আইএমএফ ওটাকে কারেক্ট লেভেলে নিয়ে আসছে। যেই দেশের ক্রেডিট রেটিং ভালো আছে
সেই দেশের ট্রানজ্যাকশনের উপরে কিন্তু ব্যক্তি খাতেরও একটা কনফিডেন্স থাকে। সুতরাং তারা ওইখানে যত সহজ শর্ত এটার ভিতরে যাবেন, যত আপনার ক্রেডিট রেটিং কম হবে, তার রিস্ক প্রিমিয়ামটা অ্যাড করতে থাকেন। সুতরাং ওইটা তখন আরও আমাদের যারা ব্যক্তি খাতেও বৈদেশিক লেনদেন করবেন তাদের জন্য সেগুলো চাপের হবে। দেশের অর্থনৈতিক পরিসংখ্যানগুলো বিশ্বাসযোগ্য না হওয়া বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে বলছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কর্মচারী হয়েও ঠিকাদারি করছেন শরীয়তপুরের সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটার অপারেটর সালমা আক্তার। আত্মীয়ের নামে লাইসেন্স করে নিজেই করছেন ঠিকাদারি। বড় বড় লাইসেন্স ভাড়ায় নিয়ে কোটি কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তার গড়ে তোলা সিন্ডিকেটের কাছে জিম্মি অন্যান্য ঠিকাদাররা। শরীয়তপুর থেকে শহীদুজ্জামান খানের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। দেড় যুগেরও বেশি সময় ধরে শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগে কম্পিউটার অপারেটর পদে কর্মরত সালমা আক্তার 2 ভাই ও ভগ্নিপতিদের নামে বানিয়েছেন 4টি লাইসেন্স, যদিও নিজেই করেন ঠিকাদারি। এছাড়াও তার বিরুদ্ধে আছে অনিয়মের নানা অভিযোগ। সমস্ত টেন্ডার সে নিজের আত্মীয় স্বজনের নামে, ভাতিজা, ভাই এবং ভগ্নিপতির নামে লাইসেন্সগুলো ছোট ছোট কাজ, যেগুলো আপনার কাজ এই কোটেশন করে তার আত্মীয় স্বজনে নেয়, তার আত্মীয় স্বজনকে দেয়, এবং বড় কাজগুলো সে লাইসেন্স ভাড়া করে আয় না, সেই কাজগুলো বেশি দামে বিক্রি করে। সে বিভিন্ন লাইসেন্সগুলি ভাড়া করে তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেয় এবং মোটা অঙ্কের বিনিময়ে সে এই কাজগুলি করে। আমি দ্রুত তার অপসারণ চাই। শরীয়তপুরে যে রাস্তা প্রশস্তর কাজ চলতে, যে 4 লাইনের, সেখানে যেই সরকার যে ঘর বাড়িগুলো নিয়েছে, সেই কাজগুলো, সেই ঘর বাড়িগুলো নিলাম অথবা টেন্ডার হওয়ার কথা, সেগুলো সে না করে গোপনে কাগজপত্র তৈরি করে মানুষের কাছ থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে নিয়ে তার বাহিনীকে সে এখানে কাজে লাগাইছে। এই ব্যাপারে এক্সচেঞ্জ সাহেব কিছু জানে না। সে বলে যে আমি এটা টেন্ডারও দেই নাই, অকশনও করিনি। তাহলে এটা কিভাবে সম্ভব? যদিও সব অভিযোগ মিথ্যা বলে দাবি সালমা আক্তারের। এসে আমাদের কাছে কাজ চায়, আমি তো কাজ দিতে পারি না। কাজ দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি ছোট চাকরি করি। ওরা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা অভিযোগ করছে। এই ব্যাপারে আমি কিছু জানি না। অভিযোগের তদন্ত হচ্ছে প্রধান কার্যালয় থেকে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। চিফ ইঞ্জিনিয়ার স্যারের অফিস থেকে 1 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে, তদন্তের কাজ চলমান আছে এবং স্থাপনার ভাঙা নিয়ে যে অভিযোগটা, যে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে স্থাপনা ভেঙে সেখান থেকে টাকা আদায়ের যে অভিযোগ আছে, সেটার ব্যাপারে একসাথে তদন্ত হচ্ছে। আমরা আশা করছি তদন্ত শেষ হয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই রিপোর্ট দেওয়া হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ প্রমাণ হলে সালমাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।